আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ম্যাথ 2। সো ম্যাথ 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জিওমেট্রি নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে যখন গত যে লাইভ সেশনটা হলো বা লাইভ ক্লাসটা হলো, তো সেই লাইভ ক্লাসের সময় অনেক শিক্ষার্থী দেখেছি কমেন্ট করেছিলেন যে আপনাদের জিওমেট্রির উপরে খুবই প্রবলেম। সো তার জন্যই যেহেতু আমরা সবসময় আমাদের শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি, তো সেই জন্য আমরা আজকে চলে আসলাম জ্যামিতি বা জিওমেট্রির উপর একটা খুবই স্পেশাল লাইভ ক্লাস নিয়ে। এবং আজকের এই ক্লাস থেকে আপনার পরীক্ষার জন্য শতভাগ প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন, তাহলে আপনার জ্যামিতি বিষয়টা এটাতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা জ্যামিতির অ্যাডাজের বিষয় নিয়ে কথা বলবো। আমাদের উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। ঠিক আছে? বৃত্ত রিলেটেড উপপাদ্য আছে, তারপরে হচ্ছে ত্রিভুজ রিলেটেড উপপাদ্য আছে। সো এই সকল বিষয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যেখান থেকে সর্বাধিক প্রশ্ন কিন্তু আপনি আপনার পরীক্ষায় কমন পাচ্ছেন। যেমন আমরা গত যে লাইভ ক্লাসটা করেছিলাম মনে আছে? সেই লাইভ ক্লাসে কিন্তু কি হয়েছিল স্যার? আমাদের যে বীজগণিত যে পার্টটা ছিল, সেই বীজগণিত পার্টটাই কিন্তু আমরা টোটালি সলভ করে ফেলছিলাম। আরেকটা মজার বিষয় আছে। আপনারা অনেক শিক্ষার্থী আছেন আপনারা অনেক শিক্ষার্থী আছেন যারা গত ক্লাসে আহ, যারা কিন্তু এই বইটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের ভোকেশনাল ভ্যাকসিন একটা বই। দেখেন কত ছোট একটা বই। তো এটা আপনার কাছে মনে হতে পারে যে না, এই বইটা হয়তো একটা সাবজেক্টের, বাট এই বইটা হচ্ছে সকল শিক্ষা মানে সকল সাবজেক্ট ইনক্লুড করে। এখানে সবগুলো সাবজেক্ট আছে। এবং আমি আশা করি কোনো শিক্ষার্থী যদি একটু পড়াশোনা করে, দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা যদি পড়াশোনা করে পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত, সে কিন্তু অনায়াসে এই বইটা কমপ্লিট করতে পারবে। খুব শর্ট করে সাজেশন ভিত্তিক একটা বই। আর এই বইটা থেকে আপনি আপনার পরীক্ষার জন্য সর্বাধিক প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। এবং এই বইটা পড়লে আপনার অন্য কিছু পড়া লাগবে না। সো বইটার তাৎপর্য আশা করি বুঝতে পারতেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক একটা বই আমরা বাজারে লঞ্চ করেছি। বাজারে বলতে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র। সো এই বইটা শুধুমাত্র ভর্তিকৃত শিক্ষার্থীরা পাবে, অন্য কেউ পাবে না। ওকে? সো আপনি যদি এই বইটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আর আমাদের কোর্সে কেমন এনরোলমেন্ট করতে হয় এই বিষয়টা আশা করি সকলে জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমি একটু বলে দিচ্ছি। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা কিন্তু প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে আমাদের কোর্সের এটা যেটা ওভারভিউ দেখে কোর্সটা এনরোলমেন্ট করতে পারেন, অথবা আমাদের পেজে এসএমএস করতে পারেন। ঠিক আছে? খুব সুন্দর একটা বই। মূলত আজকের এই ক্লাসটা আমরা যে সাজিয়েছি আমাদের এই বই থেকে, হ্যাঁ? আমাদের এই বইটা থেকে মূলত আমাদের আজকের এই ক্লাসটা সাজানো। অর্থাৎ আমরা যে জ্যামিতি পার্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি, ওই সেই জ্যামিতি পার্টটা কিন্তু আমাদের এই বই থেকে নেওয়া। আপনি একটু দেখতে পারেন, যেমন এখানে আমাদের কয়টা উপাত্ত দেওয়া আছে স্যার? আমি যদি একটু ক্যালকুলেশন করে বলি আপনাকে। যেমন দেখেন জ্যামিতি পার্টে টোটাল আমাদের জ্যামিতি আছে মাত্র স্যার 8টার মতো জ্যামিতি আছে, হ্যাঁ? 10টা টোটাল বৃত্ত সহকারে। ওকে? তারপরে কিছু সম্পাদ্য আছে। তো আশা করি এই যে যে কয়টা সম্পাদ্য উপাদ্যের কথা বলতেছি এইগুলা বললেই হবে। এবং এখানে একটা ছোট্ট নোটিশ বলে দিই, এখানে কিন্তু একটা কথা বুঝতে পারতেছেন যে 13 নং থেকে অথবা যে কোনো 13 নং থেকে যে কোনো একটা সম্পাদ্য আপনি পরীক্ষায় পাবেন, এরকম একটা কথা লিখা আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে আসলে এই বইটার তাৎপর্য কতটুকু। তো আশা করি সবাই এই বইটা কালেক্ট করবেন, আমাদের কোর্স এনরোলমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন, ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আশা করি আপনার ভালো একটা রেজাল্ট আসবে, যেটা আপনার আমাদের সামনে যে ডিপ্লোমা এডমিশন টেস্ট হয়, সেই এডমিশন টেস্টে কিন্তু আপনাকে অনেক বেশি মাত্রায় সাপোর্ট দিবে। ওকে? আর আমাদের এখানে কিন্তু এডমিশন কোর্সও আছে। আশা করি আপনারা এখন থেকে চাইলে সেই কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন। তো আমি একটু আপনাদের মতামতগুলো জানতে চাই। দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। লম্বা সময় একটা ক্লাস হবে। ঠিক আছে? সবাই একটু প্রিপারেশন নিয়ে বসেন। আমরা লম্বা সময় আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আর যারা আমরা এসএসসি ভোকেশনাল শিক্ষার্থী আছি, যদি আচ্ছা, প্রথমত আহ ফুয়াদ, শুনেন, আমরা প্রথমত একটু আমাদের ব্যাটারিতে সমস্যা ছিল, ব্যাটারিতে চার্জ ছিল না, সেই জন্য এটা চেঞ্জ করা লাগছে, একটু সমস্যা হয়েছিল। So, আশা করি এখন সব ক্লিয়ার আছে, এখন আপনারা কথা বুঝতে পারতেছেন। শাহিন আলম, ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, একটু সবাই বুঝে নিয়েন। আমরা এখনই আশা করি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর কোথাও যদি প্রবলেম থাকে, আপনাদের কোনো টপিক যদি না বোঝেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন যে স্যার এটা বুঝি না। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে বোঝানোর জন্য। ওকে? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেখি। আর লেট করতে চাচ্ছি না, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে? আর বইটা সবাই কালেক্ট করবেন অতি শীঘ্রই। এবং এখন একটা দুর্দান্ত অফার চলতেছে, আশা করি এই অফারটা যদি আপনি লুফে নিতে পারেন, আপনি লাকি।
আর বইটা স্টক খুবই কম, সীমিত স্টক আছে। সো ডিসিশন ইয়োর্স, আপনার সম্পূর্ণ ডিসিশনটাই হচ্ছে আপনার। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে, বা জিওমেট্রি যে পার্টটা আছে আমরা সেই জিওমেট্রি পার্টটা নিয়ে কথা বলবো। আপনারা বলবেন যে আপনাদের কোন পার্টগুলোতে বেশি প্রবলেম থাকে বা কোন জ্যামিতিটা আপনারা বুঝতে পারেন না, সেটা আমাকে একটু জানাবেন। আমি সেটার উপরে একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকের ক্লাসটা একটু দেখেন কিভাবে সাজিয়েছি, আমাকে কি দেখা যায়? আচ্ছা, একটু যদি বলি, আমরা আজকের ক্লাসে যে সকল জ্যামিতি নিয়ে কথা বলবো, যেমন এখানে একটা জ্যামিতি দেখতে পাচ্ছেন এরকম। এখানে কি বলছে দেখেন, জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব। বৃত্তের ব্যাসভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, আমরা সরাসরি আমাদের বই থেকে আলোচনা করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের যে প্রথম যে উপপাদ্যটা আছে সেই প্রথম উপপাদ্য, এবং এই প্রথম উপপাদ্যটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। ওকে, সো চলুন তাহলে শুরু করি আমরা আমাদের আজকের আলোচনাটি। দেখেন, আমরা প্রথমত যেটা আলোচনা করব, আচ্ছা প্রথমত আমি একটু উপপাদ্যটা লিখে নেই। দেখেন আমাদের উপপাদ্যটা কি বলা ছিল। আমাদের উপপাদ্যটা ছিল এরকম যে বৃত্তের ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন কোন যা এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্রের সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব। ঠিক আছে, এটা ছিল আমাদের বোঝা যায় কি লেখা? হ্যাঁ ফুয়াদ, আজকে চেষ্টা করব আমরা সম্পূর্ণ জ্যামিতি শেষ করার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা করব সম্পূর্ণ জ্যামিতি শেষ করার জন্য। ওকে স্যার, চলি তাহলে। হ্যাঁ, তো এখানে কি বলছে ভালো করে একটু খেয়াল করেন যে বৃত্তের ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্রের সংযোজক সরল রেখা ওই জায়ের উপর লম্ব। চলেন আমরা একটু খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, খুব সুন্দর করে একটু ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, একটু খেয়াল করেন স্যার। প্রথমত আপনাকে বুঝতে হবে যে বৃত্তের যা বলতে আসলে আমরা কি বুঝি স্যার। বৃত্তের যা বলতে আমরা কি বুঝি? তো এই যে আপনি একটা বৃত্ত অঙ্কন করলেন, নাকি এই যে আপনি কি করলেন স্যার, একটা বৃত্ত অঙ্কন করলেন, তার পরবর্তীতে এই বৃত্তটার এটা যদি কেন্দ্র হয়ে থাকে, হ্যাঁ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো একটা রেখা যায়, সেটাকে তো আমরা ব্যাস বলি, তাই না? তো ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া, তাহলে ব্যাস ছাড়া আপনি একটা রেখা অঙ্কন করেন, তাহলে এই হচ্ছে আপনার সেই রেখাটা, নাকি এটা হচ্ছে সেই রেখাটা। তাহলে এই রেখাটা তো হচ্ছে স্যার এই বৃত্তের যা, মানে কেন্দ্র দিয়া যদি না যায় কোনো একটা রেখা, সেটাকে কিন্তু কি বলা হয়, সেই বৃত্তের যা বলা হয়। তাহলে এই এবিটা হচ্ছে স্যার, আমি মনে করি এই এবিটা হচ্ছে সেই বৃত্তের একটা যা। এবং এই যে এবি সরল রেখা, এটার মধ্যবিন্দু সাপোজ আমি মনে করলাম স্যার হচ্ছে এম। এটার মধ্যবিন্দু কি বলেন তো স্যার? এটার মধ্যবিন্দুটা হচ্ছে এম। এখন
আপনি যদি এই ও এম যোগ করে দেন, ও এমটাকে যদি কি করে দেন স্যার, যোগ করে দেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে এই ও এম যে রেখাটা পাচ্ছেন আপনি, এই ও এম রেখাটা হচ্ছে এবি যা এর উপর লম্ব। দ্যাট মিনস এই যে কোণগুলা দেখতে পাচ্ছেন না আপনি, এই যে এই কোণ অথবা এই কোণ, এই কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি। আপনাকে এটাই প্রুফ করতে বলছে। আশা করি আমাদের কি প্রমাণ করতে হবে না করতে হবে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমি একটু আবার বলি, আমাদের উপপাদ্যটা ছিল এরকম: বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো একটা যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা ওই জায়ের উপর লম্ব। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবি ব্যাস নয় এমন একটা যা, যে জায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, অর্থাৎ এম হচ্ছে এই জায়ের মধ্যবিন্দু, মাঝখানের বিন্দু। তাহলে আমরা কি করি, এই ও এবং এম যোগ করে দিলাম। তাহলে প্রমাণ করতে হবে যে, তারপরে লিখবেন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। তারপরে লিখেন আপনি অঙ্কন। তারপর আপনি কি লিখতেছেন? অঙ্কন লিখতেছেন। অঙ্কনের মধ্যে কি লিখবেন? ও এ এবং ও বি যোগ করি, এই কথাটা লিখবেন। কি কি যোগ করতেছেন আপনি একটু বলেন তো স্যার? এই যে ও এ যোগ করতেছেন, আবার এই ওবিটা যোগ করতেছেন, এই যে ওবি যোগ করতেছেন। ওকে, এখন আসেন প্রমাণের মধ্যে স্যার। এখন কোথায় যাচ্ছেন? প্রমাণ, প্রমাণের মধ্যে যাচ্ছি আমরা স্যার। এখন প্রমাণের মধ্যে যাচ্ছি। ওকে, কিভাবে প্রমাণটা করবো আমরা স্যার? তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন প্রথমত বলেন তো স্যার? দুইটা ত্রিভুজ দিয়ে শুরু করতে পারেন। কোন দুইটা ত্রিভুজ স্যার? এই যে দেখেন একটা ত্রিভুজ আছে এখানে, এটা তো হচ্ছে আমাদের কি বিন্দু স্যার? এটা হচ্ছে আমাদের ও বিন্দু নাকি? তো এখানে একটা ত্রিভুজ আছে দেখেন, এ ও এম, এই যে একটা ত্রিভুজ, আবার অপর দিকে এইখানে আর একটা ত্রিভুজ আছে আমাদের। তাহলে আমরা কি করব স্যার? এই যে একটা ত্রিভুজ এবং এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিয়ে আমরা একটু কাজ শুরু করে দিই। তাহলে আপনি এখানে লিখেন যে ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বিওএম এর মধ্যে, ঠিক আছে? ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বিওএম এর মধ্যে। সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণ না লিখলেও চলে, কোনো সমস্যা নাই। সো শুধুমাত্র উপপাদ্যের ক্ষেত্রে আমাদের প্রমাণ লিখতে হয়। আর সম্পাদ্যের ক্ষেত্রে মেইন হচ্ছে আপনি অঙ্কনটা ঠিকঠাক মতো করছেন কিনা। ঠিক আছে, সম্পদের ক্ষেত্রে আমাদের প্রমাণের কোনো প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে আমরা ঠিকঠাক মতো অঙ্কন করেছি কিনা এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। সো এখন খেয়াল করেন, ত্রিভুজ এওএম এবং ত্রিভুজ বিওএম, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি আছে স্যার? দেখেন ভালো করে কি আছে। প্রথমত আপনি এই দুইটা ত্রিভুজের মধ্যে বলতে পারেন যে এই ও এ বাহু সমান হচ্ছে ও বি বাহু, এটা লেখা যায় না স্যার? ও এ সমান হচ্ছে ওবি। কেন লিখতে পারি স্যার? কারণ তারা দেখেন একই বৃত্তের ব্যাসার্ধ। আপনি এই বৃত্তের মধ্যে যদি 1 কোটি ব্যাসার্ধ অঙ্কন করেন, সকল ব্যাসার্ধই কি হবে স্যার? সমান। বৃত্তের যত ব্যাসার্ধ আছে, একই বৃত্তের উপর যত ব্যাসার্ধ হবে, সকল ব্যাসার্ধই ইকুয়াল, সমান। ঠিক আছে, তার মানে আপনি বলতে পারেন এই ও এ এবং এই ও বি পরস্পর কি স্যার? সমান। ক্লিয়ার? আচ্ছা, এটা বলা যাচ্ছে। তারপর আমি কি বলছিলাম? যে এম হচ্ছে এবি জায়ের মধ্যবিন্দু বলছিলাম তো। যদি মধ্যবিন্দু হয় তাহলে আপনি বলতে পারেন না যে এ এম আর বি এম এই দুইটা বাহু পরস্পর সমান? বলা যায় তো নাকি? তাহলে এটা বলতে পারি এ এম সমান হচ্ছে বি এম। এখানে লিখবেন, একটা সাইড নোট দিবেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এরকম একটা নোট দিবেন। আর এখানে লিখবেন এম এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, এরকম লিখে একটা সাইড নোট দিবেন। তারপরে এই যে ও এম বাহুটা আছে স্যার, এই যে ও এম বাহুটা, হ্যাঁ এই যে ও এম বাহুটা,
দেখেন এই ও এম বাহুটা এ ও এম অর্থাৎ এই ত্রিভুজের একটা বাহু, সেম ভাবে এই ত্রিভুজেরও কিন্তু কি স্যার একটা বাহু। তার মানে এই যে আমরা বাহুটা দেখতে পাচ্ছি ও এম বাহুটা, এটা কি স্যার দুইটাই, বলেন তো দুইটা ত্রিভুজের কি সাধারণ বাহু না? সাধারণ বাহু মানে কি, যেটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে সেটাকে কি বলে, সাধারণ বাহু বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে ও এম সমান সমান ও এম, আপনি এখানে সাইড নোট দিয়ে লিখে দিবেন সাধারণ বাহু। ওকে, এই যে স্যার, এখন আপনাকে একটা কথা বলি, যদি দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু একটা কোণ, কিংবা দুইটা কোণ একটা বাহু, অথবা তিনটা বাহুই যদি আপনি সমান সমান দেখাইতে পারেন, তখন আপনি তখন আপনি বলতে পারবেন যে ওই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। মানে সর্বসম হওয়ার মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া? যদি তার তিনটা বাহু সমান থাকে, অথবা তার দুইটা বাহু একটা কোণ সমান থাকে, অথবা যদি দুইটা কোণ একটা বাহু সমান থাকে, তখন আপনি তাদেরকে বলতে পারবেন, ওই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবেন। আপনি দেখেন তো স্যার, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে তিনটা বাহুই কি স্যার সমান না? সমান কিনা? তিনটা বাহুই কি স্যার সমান? তিনটা বাহুই যেহেতু সমান, তাহলে আপনি এখানে বলতে পারেন না স্যার তাহলে আপনি এখানে বলতে পারেন যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তাহলে যদি সর্বসম হয়ে যায়, সবকিছু সমান বলা যায়। ঠিক আছে, সবকিছুই সমান বলা যায়। যদি সবকিছু সমান আপনি বলতে পারেন, তাহলে কি স্যার এই কথাটা বলা যায় না যে এই এ ও এম ত্রিভুজের এই কোণ আর বি ও এম ত্রিভুজের এই কোণটা সমান? বলা যায় তো নাকি? তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং কোণ ও এম এ ইজ ইকুয়াল টু কোণ ও এম দ্বিগুণ। এখন দেখেন তো, এই দুইটা কোণ একই সরলরেখার উপর অবস্থিত না? একই সরলরেখার উপর যদি অবস্থিত হয় এবং তারা যদি সমান হয়, দেখেন একটা সরলরেখার উপরে কয়টা কোণ আছে এখানে স্যার? দুইটা কোণ আছে। আবার এই দুইটা কোণ কি স্যার পরস্পর সমান। এখন এই কোণ কখন সমান হইতে পারবে? যখন প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হবে, তখনই কেবল সমান হবে। এছাড়া আর কখনোই সমান হওয়া পসিবল না। ঠিক আছে, এছাড়া সমান হওয়া কখনোই পসিবল না। ঠিক আছে, তাহলে এরা কিন্তু এছাড়া কখনোই সমান হইতে পারে না। তাহলে এই কথাটা এখানে লিখে দিবেন, কিন্তু কোণ দুটি কোণ দুটি একই সরলরেখার উপর অবস্থিত এবং তারা পরস্পর সমান তাহলে পরস্পর সমান কখন হইতে পারবে? যখন তারা প্রত্যেকে 90 ডিগ্রি বা সমকোণ, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে কোণ ও এম এ ইজ ইকুয়াল টু কোণ ও এম বি কোণ সমান হচ্ছে 90। ওকে, তো 90 মানে কি এক সমকোণ। তাহলে বলা যায় না যে ও এমটা হচ্ছে এবি এর উপর লম্ব? তো সুতরাং বলা যায় যে ও এম লম্ব এবি। এটাই হচ্ছে স্যার আমাদের প্রমাণিত। ওকে, এই হচ্ছে স্যার আমাদের প্রমাণিত। একটু ভালো করে খেয়াল করেন স্যার, প্রমাণটা কি বুঝছেন না বুঝেননি? আশা করি সকলের বোঝার কথা। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি আপনারা সকলে বুঝতেছেন। শাহিন আলম, তারপর ফুয়াদ যারা আছেন তারা একটু বলবেন যে কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ? এবং আমি আশাবাদী যে আপনাদের কোনো সমস্যা নেই। আশা করি এটা খুব সুন্দর করে বুঝতে পারছেন। আচ্ছা, রামিজ ফারিহা অসংখ্য ধন্যবাদ, ফওয়াদ অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে আমি বলি একটু দ্রুত আমরা সলভ করে যাই, কারণ হচ্ছে আমাদের অনেকগুলা উপপাদ্য সমাধান করতে হবে। আপনারা জানেন অনেকগুলো উপপাদ্য আছে, সে একটা উপপাদ্য তো অনেকটা বড় হয়, সলভ করতে সময় লাগে।
আর উপপাদ্য সম্পর্কে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো একটু ভালো করে মাথায় ঢুকায় রাখেন, আশা করি নিজেরাই নিজের মতো করে সলভ করতে পারবেন। আর একটা বিষয় আমি বলি, উপপাদ্য তখনই আপনার কাছে সহজ লাগবে যখন উপপাদ্যের বেসিকটা আপনি বুঝতে পারবেন, যে কখন সর্বসম বলা যায়, কিছু কন্ডিশন আছে স্যার, এই কন্ডিশনগুলো যদি পারেন তাহলেই হইলো, এছাড়া আর কিছু না। উপপাদ্য মানেই হচ্ছে কন্ডিশন। ওকে। আর আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেলের এই মেট্রোটা আছে বা ভোকেশনাল শিক্ষার্থী, সামনে পরীক্ষা, তাদের সবাইকে আজকের এই ক্লাসে মেনশন করে দিয়েন, বিশেষ করে আজকের ক্লাসের এই ভোকেশনাল ভ্যাকসিন বইটার জন্য, আজকের ক্লাসের এই ভোকেশনাল ভ্যাকসিন বইটার জন্য। ওকে। আমার এই ক্লাসটা যতক্ষণ চলবে আপনারা একটা স্পেশাল অফার পাচ্ছেন, এবং সেই স্পেশাল অফারের সাথে এই বইটা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছেন। এবং এই বইটা হচ্ছে সুপার সাজেশন বেসড, খুব সুন্দর করে ডেকোরেশন করা। যারা পেয়েছে তাদের কাছ থেকে আপনি চাইলে জেনে নিতে পারেন বা দেখতে পারেন, আশা করি আপনার পছন্দ হবে। ওকে। সো আশা করি কোর্সে ভর্তি হয়ে আপনি আমাদের এই বইটা নিয়ে নেবেন, এবং এই বইটা আপনার পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। ওকে, খুব ছোট একটা বই, যেটা খুব ইজিলি আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, চলেন এরপরে আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে একটু যাই। আমাদের পরবর্তী পদটা কি ছিল স্যার? আম, ও, এটা শেষ। এরপরে স্যার একটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখেন আপনাদের বইয়ের মধ্যে কিন্তু দুই নিয়মের এখানে আছে, হ্যাঁ, দুইটা আছে আর কি। এখানে বলছে সমান যা সমান দূরত্বে যদি থাকে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটু বলি, এটার দুইটা উপপাদ্য আছে আপনাদের, যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ আছে স্যার, আরেকটা প্রমাণ আছে, সেই প্রমাণটা হচ্ছে বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। ঠিক আছে, চলেন আমরা দুইটা প্রমাণ একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে কি বলছে স্যার, আপনি প্রথমত একটু বৃত্ত, আচ্ছা একটু লিখে নিই আমি, হ্যাঁ। আমাদের টপিকটা কি ছিল, আমাদের উপপাদ্যের টপিকটা ছিল এরকম, যে দুইটা আমি বলে দিচ্ছি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম, যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, সো এই যে দেখেন এখানে আমি যে দুইটা উপপাদ্য লিখেছি, এই দুইটা উপপাদ্য একদম কাছাকাছি। অর্থাৎ একটার মধ্যে বলা হয়েছে দূরত্ব সমান, আরেকটার মধ্যে বলা হয়েছে যা সমান। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন বিষয় আপনাকে প্রুফ করতে বলছে। একটার মধ্যে বলছে যা সমান প্রমাণ করতে, আরেকটার মধ্যে কি বলছে স্যার, যে দূরত্ব সমান এটা প্রমাণ করতে বলছে। সো আমি একটা সলভ করে দিচ্ছি, একটা সলভ করে দিয়ে আপনি এটা কেমনে সলভ করবেন সেটা আমি বুঝাই দিচ্ছি। কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব যদি সমান হয় তাহলে যাও সমান হইতে হবে। ওকে, চলেন আপনি প্রথমত এ একটা বৃত্ত অঙ্কন করলেন, হ্যাঁ। এই হচ্ছে আপনার একটা বৃত্ত, এবং এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে, ও মনে করেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তে আপনি কয়টা যা অঙ্কন করলেন? দুইটা যা অঙ্কন করলেন। এই পাশে একটা যা, এটা হচ্ছে এ বি একটা যা অঙ্কন করলেন, আর এই পাশেও সেম ভাবে আরেকটা যা অঙ্কন করলেন। আমি দুই পাশে দুইটা যা অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের এ বি একটা যা, আর এটা হচ্ছে সিডি একটা যা। তাহলে এখানে আমরা কেউ একটু সাজায় লিখবো। মনে করি বিশেষ নির্বাচন তো লিখতে হবে, তাই না? সো বিশেষ নির্বাচনের মধ্যে আমরা একটু এভাবে লিখবো, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান যা। ঠিক আছে, ও সরি, দুইটি যা। ওকে, তারপর আপনি কি লিখবেন? তারপর লিখবেন কেন্দ্র ও হতে
যথাক্রমে এবি এর উপর আমরা ও ই লম্ব টানি। ঠিক আছে, আমরা কি টানি স্যার? এই যে ওই একটা লম্ব টানলাম। ঠিক সেম ভাবে কেন্দ্র ও থেকে সিডি এর উপরে ও এফ লম্ব টানি। তাহলে দেখেন আমরা এই যে ও কেন্দ্র থেকে এবি এর উপরে ওই লম্ব টানছি, সেম ভাবে সিডি এর উপরে ও এফ আমরা একটা লম্ব টানবো। এরপরে কি বলছে, তাহলে দেখেন এই ও ই এবং ও এফ যথাক্রমে এবি এবং সিডি এদের দূরত্ব প্রকাশ করে। কোথা থেকে দূরত্ব প্রকাশ করে? কেন্দ্র থেকে দূরত্ব প্রকাশ করে। তো এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে দূরত্ব সমান। দূরত্ব কে কে এখানে? এই ওই আর ওয়েভ, তার মানে এই দুইটা যদি সমান হয় স্যার, এই যে ওই আর ওয়েভ যদি আপনার এখানে সমান হয়, ওই সমান সমান যদি ওয়েভ হয়, ও ই সমান সমান যদি কি হয় স্যার? ওএফ হয়, তাহলে আপনি এখান থেকে প্রমাণ করতে পারেন, কি প্রমাণ করতে পারেন? যে এবি সমান সমান হচ্ছে সিডি। এটা হচ্ছে এক নাম্বারের প্রমাণ, এই যে এটা প্রথমটা। আর দ্বিতীয়টার প্রমাণ কি জানেন? দ্বিতীয়টার প্রমাণ হচ্ছে উল্টা। কি উল্টা? দ্বিতীয়টার ক্ষেত্রে প্রমাণ হচ্ছে যদি এবি সমান সমান সিডি হয়, তাহলে আপনি প্রমাণ করেন ওই সমান সমান ওএফ। একটা প্রমাণ করতে হবে এটা থেকে এইটা, আর দ্বিতীয়টার মধ্যে প্রমাণ করতে হবে এটা থেকে এটা। একটু চেঞ্জ আর কি, তো ব্যাপার না। চলুন আমরা প্রথমটা দেখি। তাহলে আশা করি ভালো করে বুঝতে পারছেন। আমি আবার একটু বিশেষ নির্বাচনটা বলতেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবি এবং সিডি দুইটি যা। কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর উপরে যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব টানি। তাহলে যদি ও ই সমান সমান ও এফ হয়ে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান সমান সিডি। এটা হচ্ছে বিশেষ নির্বাচনের মধ্যে আপনি লিখে দিবেন নিজের ভাষায়, কোনো সমস্যা নাই। এরপর আসেন অঙ্কন। অঙ্কনের মধ্যে কি লিখবেন? অঙ্কনের মধ্যে লিখবেন যে ও এ এবং ও সি, এই যে এই দুইটা যোগ করি। কথা কি বুঝতে পারছেন? দুইটা যোগ করবেন। কি কি যোগ করবেন? ও এবং ও সি যোগ করলাম। তাহলে এই কথাগুলো একটু লিখি। কিভাবে লিখবেন? এইভাবে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট বৃত্তে এ বি সিডি দুইটি যা এবং কেন্দ্র ও হতে এ বি সিডি এর উপর ও ই এবং ও এফ দুইটি লম্ব। ঠিক আছে, দুইটা লম্ব। যদি ও ই সমান সমান ও এফ হয়, তবে প্রমাণ করতে হবে যে এবি সমান সমান সিডি। এই তো, অর্থাৎ এই এবি আর সিডি এই দুইটা কি করতে হবে স্যার? আমাকে সমান প্রমাণ প্রুফ করতে হবে। তারপর অঙ্কনের মধ্যে লিখবেন অঙ্কন। অঙ্কনের মধ্যে আমরা কি লিখবো? লিখবো ও এ এবং ও সি যোগ করি। যোগ করলাম, করছি তো নাকি? আচ্ছা, এখন আমরা এখানে একটা কথা বলতে পারি। এখন আমরা এখানে একটা কথা বলতে পারি। কি কথা বলতে পারি স্যার? যে ও ই লম্ব এবি হয়, এই যে ওইটা তো এবি এর উপর লম্ব নাকি? তাহলে এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি না? এই কথাটা লিখবেন। তাহলে এটা লিখতে পারি আমরা যে এ ই ও কোণ সমান 90 ডিগ্রি। আবার সেম ভাবে এই ওএফটা কার উপর লম্ব? সিডি এর উপর লম্ব। ওএফটা কার উপর লম্ব স্যার? সিডি এর উপরে লম্ব। ওকে শাইন আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
লিসা, আপনাকেও ধন্যবাদ। এখানে খেয়াল করেন, এই যে ওএফ বাহুটা আছে, এটা কিন্তু সিডি এর উপর একটা লম্ব। যদি লম্ব হয়ে থাকে, আপনি এখানে এই কথাটা আবার বলবেন যে আবার ওএফ লম্ব সিডি হয়, কি বলা যাবে? এই কোণের মান 90 ডিগ্রি, যে এটাই বাহুটা হচ্ছে এটার উপর লম্ব, তাহলে লম্ব মানে তো 90 ডিগ্রি নাকি? তাহলে এই কথাটা লিখেন যে ও এফ ও এফ সি বা সিএফও লেখা যায়, হ্যাঁ, সিএফও কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখেন তো, এই কোণের মানও হচ্ছে 90, এই কোণের মানও হচ্ছে 90, তাহলে দুইটার মানই যদি 90 ডিগ্রি হয়, তার মানে দুইটা কোণই সমান। তাহলে আপনি লিখতে পারেন না যে সুতরাং এ ই ও কোণ সমান সমান সি এফ ও কোণ সমান হচ্ছে 90, মানে দুইটার ভ্যালু 90, দুইটা কি বলা যায়? সমান বলা যায়, তাই না? এখন আপনি এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পারিজন করেন, এই দুইটা ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, অর্থাৎ এ ই ও এ একটা ত্রিভুজ, আর এই যে সি এফ ও এ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু কম্পারিজন করেন। সো ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ সি এফ ও এর মধ্যে কি বলা যায় স্যার? নিজেরাই বলতে পারবেন। যেমন এই যে দেখেন, এই ও এ এবং এই ও সি, এই দুইটাই কি স্যার? ব্যাসার্ধ না? সো ব্যাসার্ধ মানেই সমান, একই বৃত্তের যত ব্যাসার্ধ আসবে সবগুলাই কি? সমান। তাহলে আপনি এখানে বলতে পারেন যে এই ও এ আর এই ও সি তারা সমান। ও এ সমান সমান হচ্ছে ও সি, এখানে লিখে দিবেন একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের এক কোটি ব্যাসার্ধই সমান। আচ্ছা, এরপরে কি বলা যায়? এটা তো আপনাকে বলেই দিছে যে ও ই আর ও এফ সমান, এটা ওই যে উপরে লিখে রাখছেন আপনি, দেখেন এটা, এই যে এটা লিখে রাখছেন এই যে এই জায়গার মধ্যে, যে ও ই আর ও এফ হচ্ছে সমান, তার মানে দুইটা বাহু সমান পাচ্ছেন, ও ই সমান সমান ও এফ। আবার এই যে দেখেন উপরে কিন্তু আপনি দুইটা কোণ সমান এরকম একটা করে রাখছেন, এই দেখেন দুইটা কোণ সমান, পাইছেন না এটা? তাহলে এই কথাটা এখানে লিখে দেন যে এ ই ও কোণ সমান হচ্ছে সি এফ ও কোণ। তো একই ত্রিভুজের যদি, মানে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু একটা কোণ, কিংবা দুইটা কোণে একটা বাহু সমান থাকে বা তিনটা বাহু সমান থাকে, তাদেরকে আমরা কি বলি স্যার? সর্বসম ত্রিভুজ বলি। তাহলে মিনিমাম ক্রাইটেরিয়াটা আমাদের ফিল আপ করেছে, সেই জন্য আমি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। তাহলে বলা যায় যে সুতরাং ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। ওকে, তাহলে এই দুজন ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম আপনি প্রমাণ করে ফেলেন, তাহলে মনে করবেন যে আপনার প্রমাণ মানে 90% হয়ে গেছে। ঠিক আছে, যখনই সর্বসম প্রমাণটা আপনার মানে করে ফেলছেন, তখনই মনে রাখবেন যে আপনার প্রমাণটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে, প্রমাণটা প্রায় হয়ে গেছে। এর পরবর্তীতে স্যার, তাহলে সর্বসম বলতে কি বুঝি? এই দুইটা ত্রিভুজের মধ্যে সবই সমান বলা যায়। যেমন আমরা এই বাহু সমান এই বাহু বলছি, এই বাহু সমান এই বাহু বলছি, তাহলে কি বলা যায় না যে এই বাহুটা মানে যে এই বাহুটা আর এই বাহু সমান বলা যায় না? যায় কি না? অবশ্যই যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ ই সমান সমান সিএফ, এটা আমরা বলতে পারি যে এ ই আর এই যে সিএফ, এই দুইটা বাহু পরস্পর সমান। কিন্তু কিন্তু কি কিন্তু দেখেন, এখানে এই বাহুটা হচ্ছে এবি বাহুর কিন্তু অর্ধেক। এই বাহুটা মানে এই বাহুটুকু হচ্ছে এই এবি বাহুর কি স্যার? অর্ধেক। ঠিক সেম ভাবে এই সিএফ বাহুটা হচ্ছে সিডি এর অর্ধেক। কারণ এই ই বাহু বলেন এফ বাহু বলেন এরা কিন্তু মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে কার অর্ধেক স্যার? এইটা হচ্ছে এবি এর অর্ধেক। ঠিক সেম ভাবে সিএফটা হচ্ছে সিডি এর অর্ধেক, বলা যায় না? এখন এই যে উপরে যে লিখা রাখছিলেন, কি লিখা রাখছিলেন? এই সমান সমান সিএফ, এই সমান সমান সিএফ, এর মানটা লিখেন তো, এর মান কত আছে? হাফ অফ এবি আছে। ঠিক সেম ভাবে সিএফ এর মান কত আছে? হাফ অফ সিডি আছে। তাহলে যে হাফ অফ সিডি আছে রাখলেন। এখন দুই পক্ষ থেকে আর হাফ কেটে দেন তো আপনি, দেখেন কি থাকে? এবি সমান সমান সিডি।
তো এইটাই আপনাকে কি বলছে স্যার বলেন তো? প্রমাণ করতে বলছে। এই তো প্রমাণিত। এইগুলা কি সুবদ্ধ কোনো ফ্যাক্ট? উপপাদ্য যদি আমরা নিজের মতো করে বুঝতে পারি তখনই আমাদের সহজ মনে হবে। আমার সারা জীবন উপপাদ্য খুব কঠিন মনে হইতো, কিন্তু উপপাদ্যটা স্যার আমি যখন ডিপলি বোঝার চেষ্টা করলাম তখন উপপাদ্য আমার কাছে সহজ হয়ে গেল। সেই কবে পড়ছিলাম, ঠিক আছে, এখনো আপনাদের পড়াচ্ছি। কতদিন পরে, কতদিন পরে ক্লাস নিলাম, ঠিক আছে স্যার, মাঝখানে এটার সাথে আমার কোনো কন্টাক্ট নাই। তারপরও এগুলো দেখলে আমার মনে হয়ে যায় যে না, এটা এমনি প্রুভ করতে হবে। সো আপনিও যদি এরকম একটু বোঝার চেষ্টা করেন, একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনাদেরও কিন্তু সমস্যা থাকবে না, আপনারাও একটু ভালো করে বুঝতে পারবেন বা পরীক্ষার হলে খুব সুন্দর করে লিখতে পারবেন। উপপাদ্য অনেকে বলে স্যার মুখস্থ করার বিষয়, আমি বলি না স্যার মুখস্থ করার দরকার নেই, বুঝতে হবে আগে যে কোন লাইন থেকে কোন লাইনে আসছে, কেমনে আসছে। উপপাদ্য মানে হচ্ছে আপনি যুক্তি দ্বারা একটা বিষয় প্রমাণ করে দিবেন, ঠিক আছে, যুক্তি দিতে হবে যে এটার থেকে ওইটা বড়, কেন বড়, একটা যুক্তি দেন। আপনি যদি বলেন যে এটা চোখ দিয়ে দেখা যাচ্ছে ওইটা বড়, তাহলে হবে না, যুক্তি দিতে হবে, ঠিক আছে। ওকে ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা পরবর্তী উপপাদ্য চলে যাই, একটু দ্রুত সলভ করার চেষ্টা করি, সময় কম আমাদের। বৃত্তের ব্যাসে হচ্ছে বৃহত্তম যা। আচ্ছা একটু পরেরটা বলি, এখানে কিন্তু আরেকটা কথা লিখছিলাম যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ এই 2 নম্বরের ক্ষেত্রে প্রমাণ কিন্তু করতে হবে কি জানেন, আপনি আপনার দেওয়া থাকবে হচ্ছে এই যে এটা এ বি সিডি সমান, আপনি এখানে ধরে নিতে পারবেন যে এ বি আর সিডি সমান। এই এ বি সিডি যদি সমান থাকে সেখান থেকে আপনাকে প্রুভ করতে হবে ও, এ বি সিডি যদি সমান থাকে সেখান থেকে আপনাকে প্রুভ করতে হবে যে ও ই সমান সমান হচ্ছে ও এফ। এটা প্রুভ করে দেখাইতে হবে। কেমনে প্রুভ করবেন? প্রুভ করার সিস্টেমটা হচ্ছে বা এটা হচ্ছে, এটা যদি আমাদের সাজেশনে নাই তারপর আমি দেখাই দিচ্ছি। এই যে পয়েন্টে যা লিখছেন, ঠিক আছে, সেম ভাবে লিখে যাবেন, দুইটা ত্রিভুজের মধ্যে কম্পারিজন করবেন, এই এ ই ও ত্রিভুজ সি এফ ও ত্রিভুজের মধ্যে ঠিক সেম ভাবে কম্পারিজন করে লাস্ট স্টেজে এসে আপনি কিন্তু এখান থেকে এই বিষয়টা পাবেন, ঠিক আছে, যে এই বিষয়টা পাবেন যে এই আর সিএফ সমান, তারপর সেখান থেকে বলতে পারবেন যে ওই আর ওই সমান। অর্থাৎ ত্রিভুজ সর্বসম হইলে পরবর্তীতে আপনি এই প্রমাণটা বলে দিতে পারবেন। ওকে, এরপরে প্রমাণ করতে হবে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা, এটা একটা অনুসিদ্ধান্ত আছে আপনাদের। অনেক সময় এটা আপনাদের, ঠিক আছে, অনেক সময় এটা আপনাদেরকে প্রমাণ করতে বলতে পারে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা। কেমনে প্রুফ করবেন? তো মনে করেন এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের মনে করেন এখানে কয়েকটা যা আছে, এই হচ্ছে একটা যা ধরেন, আর এখানে একটা যা আছে, এটা হচ্ছে এবি একটা যা, আর এটা হচ্ছে সিডি। এখন এই যাটা যদি মানে এই এবি যা, এটা যদি কেন্দ্রের মধ্য দিয়ে যায় বা কেন্দ্রগামী হয় তাহলে এটা হবে কি স্যার? এটা হবে ব্যাস। এবিটাকে আপনি কি বলবেন? এবিটা হবে ব্যাস। তাহলে এই যে এবি যে ব্যাসটা, এটাই বৃহত্তম, মানে সবচেয়ে বড়। এটা প্রুফ করে দেখাইতে হবে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা, সবচেয়ে বড় যা হচ্ছে ব্যাস। কিভাবে? এটা থেকে এটা কেমনে বড় স্যার? এটা প্রুফ করে দেখাবেন। So, আপনি কিভাবে লিখবেন চলেন একটু লিখা, আমি লিখে লিখে দিই আপনাদেরকে। এভাবে লিখবেন, প্রথমত হচ্ছে উপপাদ্যটা লিখে নেই যে বৃত্তের ব্যাসই, ব্যাস ই বৃহত্তম যা, বৃহত্তম যা, এটা। ওকে, প্রথমত বিশিষ্ট বচন লিখবেন যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও এ বি ও সিডি দুইটি যা, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে AB is greater than
সিডি। এখানে একটা লাইন লেখা যায় যে এই এবি জাতি কেন্দ্রগামী, ঠিক আছে। সিডি সবচেয়ে বৃহত্তম বা এটি হচ্ছে ব্যাস, এটা বৃহত্তম, এটা প্রমাণ করতে হবে আর কি। এরপর অঙ্কনের মধ্যে যাই লিখবেন অঙ্কন, অঙ্কনের মধ্যে লিখবেন এই ওসি, অর্থাৎ এই যে এই বাহুটা, হ্যাঁ, এই ওসি এবং ওডি যোগ করি, ওসি এবং ওডি যোগ করি, ওসি এবং ওডি যোগ করি। আচ্ছা, যোগ করলাম। এখন কি বলা যায় প্রমাণের মধ্যে যায়, প্রমাণের মধ্যে আপনি প্রথমেই কথা বলতে পারেন, দেখেন এই বৃত্তটার মধ্যে এখানে কয়টা ব্যাসার্ধ আছে দেখেন তো। এই যে ও এ আছে, ওসি আছে, ওডি আছে, ওবি আছে, এরা সবাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। আমি বলছিলাম একই বৃত্তের এক কোটি ব্যাসার্ধ থাকলে তারা সবাই পরস্পর সমান, তারা সবাই কি স্যার পরস্পর সমান। তাহলে এখানে আমরা বলতে পারি যে ও এ সমান সমান ও বি সমান সমান হচ্ছে ওসি সমান সমান ওডি। এখানে একটা সাইড নোট দিবেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা সাইড নোট দিলেন। পরবর্তীতে কি করবেন, কাজটা কি, কাজ হচ্ছে স্যার সিওডি ত্রিভুজে, ত্রিভুজ সিওডি ত্রিভুজ গঠন করার একটা শর্ত আছে। ত্রিভুজ গঠন করার কি আছে স্যার, একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর থেকে বড় হইতে হবে। তাহলে আপনি এই কথাটা এখানে লিখেন, যে কোনো ত্রিভুজের, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে, এটা বলা যায়। তাহলে এই সিওডি ত্রিভুজের ক্ষেত্রে দেখেন তো এখন কি, সুতরাং সিওডি ত্রিভুজে যে কোনো দুইটা বাহু নেই আমরা, যে কোনো দুইটা বাহু, একটা হচ্ছে ওসি আর একটা নিলাম ওডি। তাহলে সুতরাং ওসি প্লাস ওডি, এই দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু কোনটা দেখেন, এর 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 3 নাম্বার তো সিডি, তাহলে সিডি থেকে কি বড় হইতে হবে না এই দুইটার যোগফল, এটাই তো লিখছি এখানে দেখেন যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহু যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হয়। তাহলে এই দুইটা বাহু যদি যোগ করেন তাহলে এটার চেয়ে বড় হইব, এই কথাটা লিখলাম, লিখছি। এখন পরেও কি হইলো দেখেন এখন দেখেন তো এই যে ওসি, ওসির মান কি ও এ লেখা যাবে, কারণ ও এ, ও বি, ওসি, ওডি সবাই সমান। তাহলে আপনি ওসির পরিবর্তে তো ও এ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে ওডির পরিবর্তে, যে ওডির পরিবর্তে কি ওবি লেখা যাবে, মানে এর মান তো একই সেম, তা লেখা যায়। এখন দেখেন তো ও এ আর ওবি যদি যোগ করেন কি আসে, এই যে আমার ও এ এই পর্যন্ত আর ওবি হচ্ছে এই পর্যন্ত, তাহলে ও এ আর ওবি যদি যোগ করে দিই তাহলে টোটাল এবি হয়ে যায় না, দেখেন তো ও এ আর ওবি যদি যোগ করে দিই তাহলে কি পাবো আমরা, এবি পাবো। তো এই যে দেখছেন হয়ে গেছে, তাহলে এটাই কি স্যার প্রমাণিত, শেষ, ঠিক আছে। এই হচ্ছে প্রমাণটা। পারবো কিনা সবাই একটু দ্রুত বলেন, তাহলে আমরা পরবর্তী উপপাদ্যে চলে যাব। আশা করি পারার কথা, ঠিক আছে। আর আপনারা যদি সাজাই গুছাই লিখতে চান দাব আকারে কেমনে লিখবেন সেটা এখানে লেখা আছে, চাইলে এটা দেখে নিতে পারেন। এখানে খুব সুন্দর করে দাব আকারে সাজাই লেখা আছে, তাহলে আপনি এটা লিখতে পারেন এখান থেকে। সো চয়েস আপনার, এটা দেওয়া আছে আর এটা আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন এই স্লাইডটা, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন পরীক্ষার খাতায়। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা বুঝতে পারছেন। চল পরেরটাতে যাই আমরা। পরেরটা কি বলছে,
কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ চিনি কিনা আগে বুঝতে হবে। আগে আপনি কেন্দ্রস্থ কোণ বুঝেন কিনা আর বৃত্তস্থ কোণ বুঝেন কিনা সেটা ভালো করে খেয়াল করেন। যদি কেন্দ্রস্থ কোণ কোনটা, এই মনে করেন একটা বৃত্ত, হ্যাঁ, এই মনে করেন একটা বৃত্ত, একটু বড় করে অঙ্কন করলাম। এই বৃত্তটার কি হয়েছে, এখানে একটা চাপ নিই আমি, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, আর এখানে কেন্দ্রটা হচ্ছে ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। এখন এই যে যে এবি চাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এবি যে চাপটা আছে, এই যে এবি চাপ এই পর্যন্ত, এই চাপের এই দুইটা প্রান্ত বিন্দুকে আপনি যদি তাদের কেন্দ্রের সাথে যুক্ত করেন, কেন্দ্রের সাথে যুক্ত করলে দেখেন এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে কোন একটা চাপ কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে তারে কয় কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে তার নাম কি, কেন্দ্রস্থ কোণ। আর এই চাপটা পরিধির কোন একটা বিন্দুর সাথে, হ্যাঁ, পরিধির মনে করেন বিন্দুটা এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকুক, ধরেন এনে সি আছে, তাহলে এই চাপের এই দুইটা বিন্দুকে আপনি যদি অন্য একটা বিন্দুর সাথে কানেক্ট করেন, পরিধির কোন একটা বিন্দুর সাথে, তাহলে সেই পরিধির সাথে এখানে দেখেন একটা কোণ তৈরি করে, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হ্যাঁ পথ ওইটা সহজ আছে, ওইটা ছোট তো সেই জন্য। তাহলে আগে আপনারা বুঝেন যে এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ বুঝছেন কিনা। সহজ কথায় কোন একটা চাপ কেন্দ্রের সাথে যুক্ত করলে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর যদি আপনি পরিধির সাথে কানেক্ট করে দেন, বিন্দুগুলো যোগ করেন, তাহলে সেখানে যে কোণটা তৈরি করবে তার নাম কি, তার নাম বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে একটা প্রমাণ আছে, কি প্রমাণ জানেন? প্রমাণটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো চলেন এখন আমরা এই প্রমাণটাই সলভ করি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে যে এই কোণটা, কি কোণ আছে এখানে, এওবি কোণ, এই এওবি কোণটা হবে এই এসিবি কোণের দ্বিগুণ, এসিবি কোণের দ্বিগুণ। দেখেন এটা একটু বড় না আর এটা ছোট না, তার মানে এটা হচ্ছে এটার দ্বিগুণ। এই কোণটা এই কোণের কয় গুণ, 2 গুণ। তা দাগটা তো আশা করি বুঝতে পারছেন। দাগ যদি বোঝা যায়, পিডিএফ এ সাজেশন এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, সাজেশন সরাসরি বইয়ে আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আপনি এই বইটি কালেক্ট করতে পারেন। ঠিক আছে, এটা আপনার জন্য বেস্ট অপশন, আনসার সহকারে সবই আছে। আর এটা খুবই অল্প সংখ্যক পেজ, খুবই ছোট একটা বই, আপনি দেখতেই পাচ্ছেন। সেটা শেষ করা আপনার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না এই অল্প সময়ের জন্য। তো আশা করি পিডিএফ না খুঁজে বইটা কমপ্লিট করেন, আশা করি এ প্লাস পাবেন। তাহলে এখন আমরা এটা প্রমাণ করি কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, এইখানটা হচ্ছে ধরেন বিসি চাপ, এখানে বি বিন্দু আর এখানে হচ্ছে সি একটা বিন্দু, আর এইখানে হচ্ছে মনে করেন যে এ বিন্দু। তাহলে এই বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অপর দিকে বিএসি এটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আপনাকে প্রমাণ করতে হবে এই কোণটা মানে বিওসি কোণটা বিএসি কোণের দ্বিগুণ। তাহলে এখানে এটা হচ্ছে চিত্র। তাহলে প্রথমত আমরা কেমনে লিখবো স্যার, আমরা একটু এইভাবে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বিসি চাপের উপর, এই যে বিসি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে
বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, মানে এই যে এটা প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান হচ্ছে 2 ইন্টু বিএসি কোণ। ওকে, সেভ একটু লিখবেন। এবার লিখেন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান হচ্ছে এটা প্রুফ করতে হবে আপনাকে। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। না স্যার নাই, এটা সকল সাবজেক্ট ইনক্লুডেড, এর মধ্যে সকল সাবজেক্ট আছে, আপনার সবগুলা সাবজেক্ট আছে এখানে। এর বাইরে আপনার বইও লাগবে না, কিছু লাগবে না, এই বইয়ের মধ্যে সকল কিছু আছে, সাজেশন আনসার যা কিছু লাগে, এর বাইরে আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, যত সাবজেক্ট দরকার আপনার, পদার্থ বলেন, ম্যাথ বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, সব আছে এটার মধ্যে। এখন অঙ্কন করতে হবে তো নাকি? কি অঙ্কন করবেন? অঙ্কন কি অঙ্কন করবো স্যার আমরা? ও কেন্দ্রগামী এডি রেখা অঙ্কন করি। ও কেন্দ্রগামী এডি রেখা অঙ্কন করি। এই যে ও কেন্দ্রগামী একটা এডি রেখা অঙ্কন করলেন, এই যে, ঠিক আছে। আচ্ছা, রেখা অঙ্কন করলাম। এখন কেমনে কি করবো স্যার? এডি রেখা, হ্যাঁ সরি, এডি রেখা। এখন একটু ভালো করে খেয়াল করেন যে এই যে আমাদের একটা ত্রিভুজ এ ও বি, এই এ ও বি ত্রিভুজের বহিস্থ এই যে বিওডি কোণটা, হ্যাঁ এই যে আমাদের বিওডি কোণটা, এই বিওডি কোণটা সমান কি লেখা যাবে? এই দুইটা কোণের যোগফল আকারে লেখা যাবে। এটা আপনারা সকলে আশা করি জানেন যে কোন ত্রিভুজের বহিস্থ কোণটা তাদের অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে এই কথাই লিখেন, প্রমাণ ত্রিভুজ এ ও বি এর বহিস্থ বিওডি কোণ সমান বহিস্থ বিওডি, আচ্ছা এই নয় লিখে, হ্যাঁ বহিস্থ বিওডি কোণ সমান কি লেখা যাবে? সমান লেখা যাবে এই বিওডি কোণটা হবে এই দুইটা কোণের, অর্থাৎ এই যে এইখানে একটা কোণ দেখতে পাচ্ছেন, এই কোণ আর এই যে এই কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আপনি এখানে লিখতে পারতেছেন যে ও এ বি কোণ প্লাস বি এ ও কোণ, এটা লেখা যায়। ঠিক আছে, এটাকে আপনি 1 নং সমীকরণ ধরতে পারেন। এখন এখন কি লেখা যায়? কি লেখা যাবে দেখেন, এই এ ও বি ত্রিভুজে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। আচ্ছা, এখানে একটা সাইড নোট দেওয়া যায়, এই লাইনটা যে লিখছেন এই লাইনের একটা সাইড নোট দেওয়া যায় যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, এই সাইড নোটটা দিতে পারেন আপনি। ঠিক আছে, তারপরে আপনি লিখবেন যে এখন এ ও বি ত্রিভুজে
এ ও বি ত্রিভুজে কি লেখা যাচ্ছে? ও এ সমান সমান ও বি। বলেন তো ও এ আর ও বি অর্থাৎ এই ও এ বাহুটা আর এই ও বি বাহুটা কেন সমান? কারণ তারা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ বিধায় আপনি এই দুইটা বাহুকে সমান বলতে পারতেছেন। এখন আসেন সমবাহু ত্রিভুজের একটা শর্ত আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যে সমান সমান বাহু, সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ তৈরি করে। যদি এই দুইটা বাহু সমান হয়, এই দুইটা বাহু যদি কি হয় স্যার সমান হয়, তাহলে অবভিয়াসলি এই দুইটা বাহু এই ভূমির সাথে যে কোণ তৈরি করছে এই কোণগুলোও কি হবে? সমান হবে। এটা 20 ডিগ্রি হলে এটা 20 ডিগ্রি, এটা 30 হলে এটা 30 হবে। ঠিক আছে? তাহলে এখানে এটা বলা যায়, কি বলা যাবে? তো সুতরাং ও এ বি কোণ সমান সমান ও বি এ কোণ। ঠিক আছে? বা সরি বি এ ও কোণ লিখা, তো এটা লিখবেন, এখানে একটা সাইড নোট দিবেন যে সমান সমান বাহু ভূমির সাথে সমান কোণ তৈরি করে। তৈরি করে। ঠিক আছে? এটা লেখা যায়। লিখলেন, লেখার পরে এখন যেহেতু দেখেন তো স্যার, এখন দেখেন এই জায়গার মধ্যে এই ও এ বি এই কোণটার এই যে যে কোণটা দেখতে পাচ্ছেন আপনি, এই কোণটার মান কত? এই কোণটার মান কত? এই যে এটা না, বি এ ও কোণ। তাহলে এই কোণের জায়গাতে এটা লেখা যায়। তাহলে 1 নম্বর সমীকরণে এটার মান এটা বসাই দেন। তো সুতরাং 1 নং এ কি লেখা যাচ্ছে? বি ও ডি কোণ সমান সমান বিওডি কোণ সমান সমান ও এ বি কোণ প্লাস বি এ ও কোণ। তাহলে এখন এই যে বলছিলাম ও এ বি, ও এ বি এটার মান কত স্যার? এই যে এটা, তাহলে এটার জায়গায় বসায় দেন বি এ ও কোণ প্লাস বি এ ও কোণ। ঠিক আছে? কি লেখা যাচ্ছে? 2 বি এ ও কোণ। এই দেখেন দুইটা হয়ে গেছে না? তাহলে আমরা কি পাইলাম স্যার? আমরা পাইলাম হচ্ছে এই যে যে বিওডি কোণটা আছে, এই যে যে বিওডি এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি এই যে এই কোণের দ্বিগুণ, এই যে এই কোণের বি এ ও কোণ বা বি এ ডি কোণ। ঠিক আছে? এখন অনুরূপভাবে এই ক্ষেত্রে ওই যে সিওডি ত্রিভুজের ক্ষেত্রেও আপনি প্রমাণ করতে পারেন। এখানে জাস্ট এই কথাটা লিখে দিবেন যে অনুরূপভাবে, হ্যাঁ, এখানে জাস্ট এই কথাটা লিখে দিবেন যে অনুরূপভাবে, অনুরূপ ভাবে সিওডি কোণ সমান সমান 2 সি এ ও কোণ। ওকে? এখন আপনি এই দুইটা একটু যোগ করেন, এই যে এই দুইটা লাইন একটু যোগ করেন, এই যে এই দুইটা, তাহলে হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এই দুইটা যোগ করেন। তাহলে যোগ করি, কি কি আছে স্যার বাম পাশে? বিওডি যোগ সিওডি সমান সমান 2 বি এ ও কোণ প্লাস 2 সি এ ও কোণ। তাহলে এখান থেকে কত কমন নেওয়া যায় স্যার? 2 কমন নেওয়া যায়। তো এখানে থাকতেছে আমাদের বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। আচ্ছা আপনাদের এখানে একটু বলে দিই আমি, দেখেন এই যে বিওডি আর সিওডি দুইটা যে যোগ করি কি আসবে একটু দেখেন তো। বিওডি মানে কতটুকু স্যার? এই যে এইটুকু। বিওডি মানে এইটুকু, আর সিওডি মানে এইটুকু। তাহলে দুইটা যদি যোগ করে দিই, বিওডি এইটুকু আর সিওডি এইটুকু, যোগ করলে এই টোটালটা হয়ে যাচ্ছে না স্যার? এই যে টোটালটা, টোটালটা বলতে কি? এই যে বিওসি, টোটালটা বলতে কি এই বিওসিটা। তাহলে এই দুইটা যোগ করলে কি লেখা যাবে? বি ও সি কোণ লেখা যাবে। অনুরূপভাবে এই দুইটা যোগ করেন, এই দেখেন অনুরূপভাবে আমাদের বি এ ও কোণ, এই যে বি এ ও মানে কতটুকু? এইটুকু। ঠিক সেম ভাবে সি এ ও মানে এইটুকু। তা দুইটা যোগ করলে তো টোটালটা এই কি হয়ে যায়? এই টোটালটা হয়ে যায় না? এই টোটালটা মানে কত স্যার? এই যে বি এ সি কোণ। ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে কি পাওয়া যাবে? বি এ সি কোণ পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি স্যার? আমরা লিখতে পারি যে বি ও সি কোণ সমান হচ্ছে 2 বি এ সি কোণ। ওকে? সেই হচ্ছে আপনার প্রমাণটা। আশা করি পারা সম্ভব। ছোট করে করাই দিলাম, ছোট করে করাই দিলাম, আশা করি পারবেন। ওকে?
এই হলো এই প্রমাণটা, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার সময় 99% আছে এটা পরীক্ষা আসার জন্য। এরপরে দেখি আমরা আরো কি আছে। এই যে কেন্দ্রস্থ গুণ বৃত্তস্থ গুণের দ্বিগুণ মাত্র দেখাই দিলাম। এখানে এটা যে প্রমাণটা লেখা আছে আপনি চাইলে এটা দেখতে পারেন, খুব সুন্দর করে এখানে প্রমাণ করে দেওয়া আছে। সেটা দেখতে পারেন, চাইলে আপনি এভাবে পরীক্ষায় লিখতে পারেন। তারপরে অন্তর্লিখিত কোণের উপপাদ্য। অন্তর্লিখিত কোণের উপপাদ্যটা হচ্ছে অন্তর্লিখিত দুইটা কোণের যোগফল হচ্ছে দুই সমকোণ, যেটা বলছে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, মানে 180 কত হয় 180 ডিগ্রি হয়, তাই না? সেটাকে আমরা প্রুফ করব। দেখেন এটা প্রুফ করা একদম সোজা। আমি এখন জাস্ট প্রুফ করে দিই। কি বলছে স্যার? অন্তর্লিখিত, ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, সেই বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত কি আছে? চতুর্ভুজ আছে। ওকে, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা সি বিন্দু, এটা বি, এটা ডি। কি বলছে ভালো করে খেয়াল করে থাকেন। তো এই যে ও কেন্দ্র বিশিষ্ট যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে এ বি সি ডি এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত মানে তার ভিতরে অবস্থিত আছে। যদি অবস্থিত থাকে তাহলে কি বলছে? বিপরীত যে কোণগুলা আছে, বিপরীত কোণগুলা চতুর্ভুজের তাদের সমষ্টি দুই সমকোণ। মানে বিপরীত কোণ কোনটা? দেখেন এ বি সি ডি চতুর্ভুজের এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তার মানে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই যে বি কোণ আর ডি কোণ যেটা আছে না স্যার, বি কোণ আর ডি কোণ, বিকোণ আর ডিকোণ এই দুইটা কোণের যোগফল হইতে হবে কত? দুই সমকোণ বা 180। ঠিক সেম ভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোণটা, এই যে এক কোণ, আর এই যে এখানে আছে সি কোণ, এই এক কোণ আর সি কোণের যোগফল কি হইতে হবে স্যার? 180 ডিগ্রি হইতে হবে। এইটা আপনাকে প্রুফ করতে হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এখন কেমনে প্রুফ করবেন? প্রথমত লিখেন যে এডিসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে স্যার এইটা, বৃত্তস্থ কোণ হচ্ছে স্যার এইটা। এই কথাটা লিখবেন প্রমাণের মধ্যে যায়। প্রথম লাইনে লিখলেন যে কি এডিসি চাপ, এডিসি চাপে বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ কোনটা? এওসি। আর কেন্দ্রস্থ কোণটা? এবিসি। আমরা কি জানি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আপনি একটা লাইন পেয়ে গেলেন। ঠিক সেম ভাবে আবার লিখেন যে এবিসি চাপের উপর, এখন একটু উল্টাভাবে চিন্তা করেন, এই যে এবিসি এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে স্যার এইটা, কেন্দ্রস্থ হচ্ছে স্যার এই যে এইটা। ঠিক আছে? তাহলে লিখেন এই কথাটা যে এবিসি চাপে, চাপের উপর বৃত্তস্থ আছে কি? বৃত্তস্থ আছে হচ্ছে সরি, কেন্দ্রস্থটা আগে লিখেন। কেন্দ্রস্থ এওসি, এটা প্রবৃদ্ধ এওসি, হ্যাঁ, কারণ 180 থেকে বড় যে কোণগুলো সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। সো প্রবৃদ্ধ এওসি কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ এডিসি কোণ 2 ইনটু, হ্যাঁ। সো এই দুইটা এখন যোগ করেন, এই দুইটা একটু কি করেন? যোগ করেন, তাইলে হয়ে যাবে। এই লাইন আর এই লাইন যোগ করেন। তো সুতরাং এওসি আর এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, হ্যাঁ, প্রবৃদ্ধ এওসি সমান সমান 2 ইনটু, এই দুটো যোগ করেন। 2 ইনটু কি আছে এখানে? এবিসি কোণ আছে, আর এখানে কি আছে? 2 ইনটু এডিসি কোণ আছে। তাহলে আপনি যদি এটা যোগ করে ফেলেন, এই দুইটা দেখেন এওসি আর প্রবৃদ্ধ এওসি মিলা কি হয়েছে একটু ভালো করে খেয়াল করেন। এওসি হচ্ছে স্যার এইটুকু, আর প্রবৃদ্ধ এওসি হচ্ছে কি এই টোটালটা। মানে দেখেন এওসি হচ্ছে এইটুকু আর প্রবৃদ্ধ এওসি হচ্ছে এইটুকু, যদি দুইটা যোগ করি তার মানে এই টোটালটা হয়ে গেছে, এই টোটালটা না। তাহলে একটা চতুর্ভাগের একটা সরলরেখার উভয় সাইডে যদি ঘুরেন কত ডিগ্রি কোণ তৈরি হবে? 360 ডিগ্রি কোণ তৈরি হবে। তার মানে এই দুইটা কোণ যোগ করলে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হচ্ছে
360 ডিগ্রি। আর এখান থেকে 2 কমন নেন, তাহলে এবিসি কোণ প্লাস এডিসি কোণ। এখন দেখেন 2 দ্বারা কেটে দিলে কত হবে? এখানে কত থাকে? 180 থাকে না? তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে এবিসি কোণ প্লাস এডিসি কোণ। তাহলে লেখা যায় সুতরাং এবিসি কোণ সমান হচ্ছে প্লাস এডিসি কোণ সমান হচ্ছে 180। পরে লিখে দিবেন অনুরূপভাবে অনুরূপভাবে ওই বাকি দুইটা, অর্থাৎ এই কোণ আর সেই কোণ। তো এই হচ্ছে প্রমাণটা, হ্যাঁ। অনুরূপভাবে মানে ওই বাকিটা প্রমাণ করা যায় যে বি কোণ আর ডি কোণ সমান হচ্ছে সরি এ কোণ আর সি কোণ সমান হচ্ছে 180, এটা প্রমাণ করা যায়। এই তো দেখেন এই হচ্ছে বিষয়। আর কেমনে সাজায় গোছায় লিখবেন এখানে খুব সুন্দর করে লেখা আছে। কেমনে সাজায় গোছায় লিখবেন খুব সুন্দর করে এখানে সাজায় গোছায় লেখা আছে, আপনি চাইলে এই বইটু লিখতে পারেন। ওকে। তারপরে ত্রিভুজের আছে, আরো অনেকগুলো আছে, আমাদের পিথাগোরাসের আছে। তো এইগুলা যেহেতু আমাদের বৃত্তের টপিক গুলো শেষ, তো বৃত্তটা আজকে কমপ্লিট থাকুক। আমার চেষ্টা ছিল যে এই ত্রিভুজগুলো এগুলো সহজ, ত্রিভুজের গুলা বৃত্তর থেকে তুলনামূলক সহজ আছে। সো এইগুলা পড়তে আমাদের আরো সময় কম লাগবে। এটা জাস্ট হচ্ছে একটা ত্রিভুজ, যে মাঝখানে বিন্দু ডি, তারপর একটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ফেলাই দিবেন, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এবিডি ত্রিভুজের ক্ষেত্রে। তো এইগুলা খুবই সহজ আছে। ঠিক আছে, তো এগুলো প্রমাণ করতে আমাদের খুব একটা সময় লাগবে না, ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে এই প্রমাণগুলো করে ফেলবো। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। যেহেতু চেষ্টা ছিল শেষ করার জন্য, বা যেহেতু সময় স্বল্পতার জন্য আমরা শেষ করতে পারলাম না, ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা এই বিষয়গুলো শেষ করে ফেলবো। আর পরীক্ষা যেহেতু নিকটবর্তী, পড়াশোনাটা একটু ভালো করে করেন। আর আমাদের যে সাজেশন বইটা আছে, যাদের কাছে নাই তারা এই বইটা দ্রুত কালেক্ট করে ফেলেন, এবং এই বইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিশ্চিত এ প্লাস পাবেন। ঠিক আছে, খুবই ছোট একটা বই, বাট খুবই কার্যকরী। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনের ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।